আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। মাহমুদুর রহমানের আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম গণভোটে না ভোটের ব্যবচ্ছেদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক আজকের মন্তব্য প্রতিবেদনের আদ্যোপান্ত। এবারের নির্বাচনে দুটি ব্যালট ছিল, একটি প্রস্তাবিত সংস্কারের উপর গণভোট, অন্যটি জাতীয় সংসদ নির্বাচন। সংসদে 2/3 আসনে বিশাল জয় পেয়েছে বিএনপি। আবার ওদিকে হাঁ জিতেছে প্রায় একই রকম 2/3 সংখ্যাধিক্যে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে অঙ্ক তো ঠিকই আছে, নিশ্চয়ই জয়ীরা হাঁ এবং পরাজিতরা না ভোট দিয়েছে। কিন্তু বিষয়টি অতটা সরল নয়। আসনওয়ারি দলীয় এবং হাঁ না ভোটের খানিকটা ব্যবচ্ছেদ করলে আমরা মোটামুটি রহস্যভেদ করে ফেলতে পারবো। আজকের লেখায় আমি সেই চেষ্টাই করতে যাচ্ছি। গণভোটে নায়ের পক্ষে সিল দিয়েছেন 31%, সামান্য বেশি কিছু ভোটদাতা। আমি ভোটের প্যাটার্ন বিশ্লেষণ করে সেই সব না পন্থীদের নিম্নোক্ত 4 দলে ভাগ করেছি। গোপালগঞ্জের উদাহরণ দিলেই বিষয়টি পাঠকদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ফ্যাসিস্ট শেখ পরিবারের এই জমিদারিতে 3টি আসনের সবগুলোতেই গণভোট প্রদানের সংখ্যা দলীয় ভোট প্রদানের চেয়ে 25 থেকে 50,000 বেশি। গোপালগঞ্জ 1, 2 এবং 3 আসনে গণভোটে অংশ নিয়েছেন যথাক্রমে 1,83,014, 1,41,592 এবং 1,26,866 জন ভোটার। অথচ বিজয়ী প্রার্থীরা মিলে 3 আসনে ভোট পেয়েছেন যথাক্রমে 1,30,000, 80,000 এবং 1 লাখ। অর্থাৎ ভোট দাতাদের এক বিশাল সংখ্যা কেবল হাঁ না ভোটে সিল মারতে গিয়েছিলেন। আপনাদের কি মনে হয় ফ্যাসিবাদের কট্টর সমর্থকরা এত কষ্ট করে হাঁ ভোট দিতে গেছেন? দুদিন আগে আমার দেশ পত্রিকায় হাঁ না ভোটের বিশদ পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। গোপালগঞ্জে 3 আসনে হাঁ ভোট বিপুল ব্যবধানে পরাজিত হয়েছে। পরাজয়ের আসনওয়ারি ব্যবধান যথাক্রমে 73,582, 72,988 এবং 58,870। আরও জেনে রাখুন, গোপালগঞ্জের 72% ভোটদাতা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আরও একটি প্রশ্ন সঙ্গত কারণেই জাগতে পারে, বিএনপি তো 3 আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছে, তাহলে ধানের শীষের সমর্থকরা কোথায় ভোট দিয়েছেন? এর জবাবেও কোনো জটিলতা নেই। পরিবর্তিত পরিস্থিতিতে নব্য বিএনপি সমর্থকদের মধ্যেও এক উল্লেখযোগ্য অংশ নাতে সিল মেরেছেন। কাহিনী শুধু গোপালগঞ্জেই সীমাবদ্ধ নয়। বৃহত্তর ফরিদপুর এবং আওয়ামী অধ্যুষিত অঞ্চল বলে পরিচিত অধিকাংশ আসনেই না ভোট তুলনামূলকভাবে বেশি পড়েছে। মাদারীপুরের প্রতিটি আসনে বিপুল সংখ্যায় না ভোট পড়েছে। মাদারীপুর 2 আসনে তো মাত্র 406টি ভোটে হাঁ ভোট জিতেছে। এই আসনে হাঁ এবং নায়ের পক্ষে প্রদত্ত ভোটের সংখ্যা যথাক্রমে 88,317 এবং 87,911। আসনটিতে স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে বিএনপি জিতেছে। মাগুরার 2 আসন, নড়াইল 1, খুলনা 1 এবং খুলনা 5 আসনে প্রচুর না ভোট পড়েছে। এর সবগুলোতেই বিএনপি জয়লাভ করেছে। আলোচনা এগিয়ে নেওয়ার আগে পাঠকদের বোঝার সুবিধার্থে যে 12টি আসনে না জিতেছে সেই আসনগুলো জানিয়ে রাখছি। ঝিনাইদহ 1, গোপালগঞ্জ 1, 2 ও 3, সুনামগঞ্জ 2, নেত্রকোনা 4, চট্টগ্রাম 8, 12 ও 13, পার্বত্য খাগড়াছড়ি, পার্বত্য রাঙামাটি এবং পার্বত্য বান্দরবানে না জিতেছে। সবগুলো না ভোট জেতা আসনে বিএনপি জয়লাভ করেছে। 3টি পার্বত্য জেলাতে কেন না জিতলো, এটা নিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নে বোধহয় পৃথক আলোচনা হওয়া আবশ্যক। পার্বত্য চট্টগ্রাম কেন ক্রমাগত দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাচ্ছে সেটা ভাবা দরকার। ফ্যাসিবাদ সমর্থক শ্রেণীর মধ্যে জাতীয় পার্টি আগাম ঘোষণা দিয়ে নাতে ভোট দিয়েছে। দিল্লির 2 নম্বর দালাল দলটি সারা দেশে 1% নিচে ভোট পেয়ে রাজনীতিতে কবরস্থ হয়েছে। নিশ্চিতভাবেই গণধিকৃতরা না ভোট বেছে নিয়েছে।
পরিচিত আওয়ামী অধ্যুষিত এলাকার বাইরে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে প্রচুর না ভোট পড়েছে। চট্টগ্রামের 3টি আসন এবং বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের একটি আসনে না ভোট জয়লাভ করেছে। কওমি গোষ্ঠীর সঙ্গে না ভোটের সম্পর্কের বিষয়ে আমি নির্বাচনের কয়েকদিন আগে জানতে পারি। আমার এক আধুনিক কিন্তু ধর্ম পালনকারী বন্ধু হঠাৎ একদিন ফোন করে হাঁ ভোট নিয়ে তার সংশয়ের কথা আমাকে জানিয়ে পরামর্শ চাইলেন। তিনি কওমি আলেমদের কাছে শুনেছেন হাঁ ভোট দিলে বাংলাদেশ সমকামীদের স্বর্গভূমিতে পরিণত হবে। এ বিষয়ে তিনি নাকি বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের খুতবাও শুনেছেন। আমি ব্যক্তিগতভাবে খতিব সাহেবকে চিনি এবং একজন বিনয়ী সরল ব্যক্তি হিসেবে তাকে পছন্দ করি। তিনি হানা ভোট নিয়ে ঠিক কি বলেছেন আমার জানা নেই, তবে পরবর্তী সময় আমার সহকর্মীরা জানিয়েছিলেন যে তিনি হায়ের ব্যাপারে আসলে নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন। যা হোক, আমি বন্ধুকে বললাম আমাকে তো সবাই কট্টর ইসলামপন্থী বলেই জানে, আমার সমকামীদের ব্যাপারে বিশেষ প্রীতি বোধ করার কোনো কারণ নেই। কওমি আলেমদের সব কথায় বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন দেখি না। হাতে ভোট না দিলে সেটা জুলাই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে বলে আমি মনে করি। সেই বন্ধুটি ভোট দেওয়ার সময় আমার কথা শুনেছিল নাকি কওমি আলেমদের দ্বারা প্রভাবিত হয়েছিল আমার জানা নেই। আমি চট্টগ্রামের 3 আসনে না ভোটের জয়লাভের বিষয়ে ফিরে আসছি। চট্টগ্রাম 8, 12 এবং 13 আসনে জয়লাভ করেছে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ, এনামুল্লাহ হক এনাম এবং সরোয়ার জামাল নিজাম। 3 জনের সঙ্গেই আমার একসময় প্রীতির সম্পর্ক ছিল। বিশেষ করে এরশাদুল্লাহকে আমি 2008 সালে সেই সময়ের প্রভাবশালী বিএনপি নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের প্রবল অসম্মতি উপেক্ষা করে দলীয় মনোনয়ন পেতে সহায়তা করেছিলাম। সেই এরশাদুল্লাহ এবার নির্বাচনী প্রচারে না ভোটের পক্ষে ছিলেন বলে আমার দেশের চট্টগ্রাম ব্যুরো আমাকে জানিয়েছিল। আমি ধরে নিয়েছিলাম এরশাদুল্লাহ তার দলীয় নির্দেশনা প্রতিপালন করছেন। মূল কথা হলো আমি নিশ্চিত যে কওমি প্রচারণা চট্টগ্রামে না ভোটের আধিক্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাছাড়া নির্বাচনী প্রচার চলাকালে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর জামাতকে ভোট দেয়া হারাম জাতীয় বক্তব্য না ভোটের ক্ষেত্রেও কাজে দিয়েছে। জামাত এবং এনসিপি জোট দৃঢ়ভাবে হাঁ ভোটের পক্ষে থাকায় কওমি প্রভাবিত চট্টগ্রামের ভোটাররা হয়তো ধরে নিয়েছিলেন জামাতকে ভোট দেয়া যেহেতু হারাম, সে কারণে হাতে ভোট দেওয়াও হারাম। আসলে বাংলাদেশেও ইসলামী বিশ্বের মতোই উম্মার ঐক্য একটি বায়বীয় মিথ হয়েই থাকবে। আমি কখনো কোনো আলেমের কণ্ঠে শাপলা গণহত্যাকারী হিন্দুত্ববাদের গোলাম শেখ হাসিনাকে ভোট দেয়া হারাম এমন কোনো ফতোয়া শুনিনি। বিতর্ক সৃষ্টির আশঙ্কা থাকলেও না ভোটের পেছনে আরো একটি সম্ভাবনার কথা না বলে পারছি না। সারা দেশে চট্টগ্রামের এস আলম একজন লুটেরা অলিগার্ক এবং শেখ হাসিনার লুটপাটের অন্যতম সহযোগী হিসেবে পরিচিতি পেলেও তার এলাকায় তিনি একজন বিশিষ্ট দানবীর, যে কিনা মক্তব, মসজিদ, মাদ্রাসায় মুক্ত হস্তে দান করে থাকেন। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের জনগণের মধ্যে দুর্নীতির বিষয়ে এক ধরনের সহনশীলতা মজ্জাগত হয়ে গেছে। সবাই নিজের লাভটা দেখতেই অধিক আগ্রহী। দেশ গোল্লায় গেলে তাদের যেন কিছু আসে যায় না। এলাকায় উদার হস্তে অর্থকড়ি ব্যয় করলেই লোকজন খুশি। সম্পদের উৎস নিয়ে দান গ্রহীতাদের মধ্যে তেমন একটা মাথা ব্যথা দেখা যায় না। এস আলমের মতো দুর্নীতিবাজ অলিগার্করা সব সময় সংস্কারের বিপক্ষে থাকবেন, এটাই স্বাভাবিক। রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার মেরে দেয়া পলাতক ব্যক্তিটি সংস্কারের বিরুদ্ধে চট্টগ্রামে তার সবটুকু প্রভাব খাটিয়েছেন বলেই আমার ধারণা। হাসিনা রেহানার দোসর লোকটি দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত অর্থের যেহেতু কোনো সীমা পরিসীমা নেই, কাজেই সেই অর্থের কিয়দাংশ তিনি এবারের নির্বাচনেও প্রভাব খাটাতে ব্যয় করেছেন বলে মনে করা যেতে পারে। গণভোটে বিএনপির প্রকৃত অবস্থান নিয়ে বরাবর ধোঁয়াশা ছিল। জুলাই সনদ নিয়ে নানা বিষয় অসন্তোষ বিএনপির সর্বদলীয় আলোচনার প্রাথমিক অবস্থা থেকে কখনোই লুকায়নি। জুলাই বিপ্লবে হাসিনার পলায়নের পর স্বাভাবিকভাবেই বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়েছে। 1975 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই ধারায় আবর্তিত হয়েছে। মাঝখানে এরশাদ একজন জালিয়াতের বেশি কিছু ছিল না, যার দলের দাফন এবারের নির্বাচনে হয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে যে বিএনপি ক্ষমতাসীন হবে তা নিয়ে সন্দেহ কেন সৃষ্টি হয়েছিল
সেটাই আমার অজানা। যা হোক, আমার আজকের আলোচনা ভিন্ন। নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যতে লেখার ইচ্ছা আছে। গণভোটে কোথায় সিল মারবে এ নিয়ে বিএনপির উপরোক্ত দ্বিধাদ্বন্দ্ব নির্বাচনের দিন পর্যন্ত মেটেনি। ওই দিন সকাল থেকে আমাদের পত্রিকা অফিসে বিএনপি নেতাকর্মীদের নাতে ভোট দেয়া ফেসবুকের ছবি প্রচুর সংখ্যায় আসতে থাকে। আমার এক সিনিয়র সহকর্মী ভোট দিয়ে এসে জানালেন যে তাকে বিএনপির কর্মীরা না ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে রীতিমতো জোরাজুরি করেছে। তিনি অবশ্য হাতেই ভোট দিয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থীদের কাছ থেকে শুনেছি তাদের প্রচারকালীন এ ব্যাপারে নীরব থাকতে হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। এর ফলে দলটির তৃণমূলে এমন ধারণা সৃষ্টি হয়েছিল যে বিএনপি নীতিগতভাবে না ভোটের পক্ষে। দলীয় প্রধান তারেক রহমান রংপুরের জনসভায় হাঁ ভোটের পক্ষে বললেও বিএনপির ভোটারদের দ্বিধার অবসান হয়নি। ভোটের পরিসংখ্যানের দিকে তাকালেই প্রমাণ হয়ে যাচ্ছে তাদের এক উল্লেখযোগ্য অংশ নাতে ভোট দিয়েছে। নির্বাচনে বিএনপি জোট, জামাত এনসিপি জোট এবং অন্যান্যরা যথাক্রমে 50, 37 ও 13% ভোট পেয়েছে। যে 37% ভোটার জামাত জোটকে পছন্দ করেছে তারা সবাই হাঁয়ের পক্ষে ছিল বলেই যে কোনো যুক্তিসঙ্গত মানুষের ধারণা করা উচিত। সেই ভোটের সঙ্গে আমরা যদি ধরে নেই ইসলামী আন্দোলন সহ কয়েকটি ছোট দল যারা পিআর পদ্ধতির পক্ষে, তারাও হাতে সিল দিয়েছেন, তাহলে সেই ধারণাও অযৌক্তিক না হওয়ারই কথা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বিএনপির বাইরের মোটামুটি 40% ভোটার হাঁ ভোট দিয়েছেন। হাতে ভোট প্রদানের হার যেহেতু 69% কাছাকাছি, কাজেই বাকি 29% হাঁ এসেছে বিএনপির ভোটারদের কাছ থেকে। পরিসংখ্যানের এই বিশ্লেষণ অনুযায়ী বিএনপির ভোটারদের মধ্যে 40% কিছু বেশি সম্ভবত নাতেই ভোট দিয়েছে। এ প্রসঙ্গে ঝিনাইদহ 1, নেত্রকোনা 4 আসন না ভোটের বিজয় যথেষ্ট বিস্ময় সৃষ্টি করে। উভয় আসনেই বিএনপির 2 অত্যন্ত জনপ্রিয় প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। ঝিনাইদহে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পেয়েছেন 1,73,381 ভোট। তার বিপরীতে জামাতের প্রার্থী পেয়েছেন 57,055 ভোট। এখানে হাঁ এবং না ভোট পড়েছে যথাক্রমে 95,743 এবং 1,19,762। অপরদিকে নেত্রকোনা 4 আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 1,60,801 ভোট পেয়ে বিশাল বিজয় পেয়েছেন। এই আসনে জামাতের প্রার্থী পেয়েছেন সাকুল্যে 39,840 ভোট। এখানে হাঁ এবং না পেয়েছে যথাক্রমে 82,125 এবং 1,02,113। ঝিনাইদহ 1 এবং নেত্রকোনা 4 আসনে বিএনপি সমর্থকরা কেন সব দল বেঁধে না বেছে নিলেন এই রহস্যের কিনারা হওয়া দরকার। বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের অত্যন্ত প্রভাবশালী অ্যাটর্নি জেনারেল কেন হাঁ ভোটের পক্ষে তার আসনে জোরে সোরে প্রচার চালাননি সেটা জানা গেলে আমার বিশ্লেষণ আরো পূর্ণতা পেত। আমি ব্যক্তিগতভাবে আসাদুজ্জামানকে অনেক দিন ধরে চিনি। আমরা উভয় শুভাকাঙ্ক্ষী। সুযোগ পেলে তার কাছ থেকে আমি প্রকৃত তথ্য অবশ্যই জানার চেষ্টা করব। এবারের নির্বাচনে অনেক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন যাদের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা 5% অধিক। এই ভোটারদের মধ্যে হাঁ না ভোট বিশ্লেষণ করার মতো বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পরিসংখ্যান আমার কাছে না থাকায় কোনো মতামত দেয়া থেকে বিরত থাকছি। তবে একটা কথা নির্দ্বিধায় বলতে পারি যে ঢাকা এবং চারপাশে হাঁ ভোট দেওয়ার প্রবণতা বেশি দেখা গেছে। এবারে নির্বাচনী প্রচারে বিএনপি গুপ্ত শব্দটি বেশ জনপ্রিয় করতে সমর্থ হয়েছে। বিশেষ করে ডাকসু নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে জামাত শিবিরকে উদ্দেশ্য করেই ছাত্রদল এবং বিএনপির নেতারা গুপ্ত বলে নিয়মিত জপেছেন। অপরদিকে বেশ কিছুদিন ধরে বিএনপিতেও পুরনো বাম ঘরানার লোকজনের অনুপ্রবেশ ঘটেছে। এই শ্রেণীকে বোঝাতেই বিএনপির কাছ থেকে আমি গুপ্তধার নিয়েছি। এরা অনেকেই গত 1 বছরে জনপ্রিয় ইউটিউব এবং টক শো স্টার হয়েছেন। তারা অনবরত জুলাই সনদের বিরোধিতা করে গেছেন। তাদের গণভোট বিরোধী প্রচারে বিএনপির কর্মী সমর্থকরা যথেষ্ট মাত্রায় বিভ্রান্ত হয়েছেন। এমনকি নির্বাচন শেষ হওয়ার পরও আমি এক টক শোতে শুনছিলাম যে এই শ্রেণীর বিএনপি পন্থী ইউটিউবাররা জুলাই সনদ এবং গণভোট নিয়ে রীতিমতো হাসি তামাশা করছেন। কেউ তো গণভোটকে সরাসরি অবৈধ আখ্যাও দিয়েছেন। সুতরাং নব্য বিএনপির গুপ্ত বুদ্ধিজীবীরা যে সবাই নাতে সিল দিয়েছেন এটা নিশ্চিতভাবেই বলে দেয়া যেতে পারে। জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল তার অনেকগুলোই গণভোটে
69% ভোট পেয়ে অনুমোদিত হয়েছে। জুলাই সনদ খসড়া প্রস্তুতিতে জটিলতা তৈরি হওয়া বিষয়গুলোর মধ্যে যেগুলো তীব্র বিতর্কের পর নোট অফ ডিসেন্ট পর্যন্ত পৌঁছেছিল তার মধ্যে অন্যতম উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং কয়েকটি সাংবিধানিক পদে নিয়োগের বিধান। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে জয়লাভ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন তিনি স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এখানে স্বাক্ষরিত শব্দটি গুরুত্বপূর্ণ। তিনি দাবি করতে পারতেন, 1, জুলাই সনদের নোট অফ ডিসেন্ট যেসব ইস্যুতে দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে বিএনপি আইনগতভাবে বাধ্য নয়, এবং 2, যেহেতু বিএনপি 2/3 আসনে জয়ী হয়েছে কাজেই সংসদে সরকারের ইচ্ছা অনুযায়ী সংবিধান সংশোধনের অধিকার কোনো গণভোট দ্বারা বারিত হতে পারে না। বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের গণভোটকে অবৈধ দাবি করার মধ্যে দ্বিতীয় যুক্তির ইঙ্গিত রয়েছে। অপরদিকে এটাও তো সত্য যে ভোটারদের 50% বিএনপি জোটের পক্ষে ভোট দিয়েছে, সেই ভোটারদের চেয়ে অনেক বেশি 69% হ্যাঁ ভোটের পক্ষে সিল দিয়েছে। এখন আইন ও সংবিধানের ব্যাখ্যায় ভোটারদের 50% জিতবে নাকি 69% জিতবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই বিতর্কে ভবিষ্যতে রাজপথ উত্তপ্ত হলে আমি আশ্চর্য হব না। গতকাল সরকারি দল গণপরিষদের শপথ গ্রহণ না করার মাধ্যমে জুলাই সনদ নিয়ে ভবিষ্যৎ জটিলতার আলামত পরিষ্কারভাবে দেখা গেছে। দর্শক, এই ছিল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের আজকের মন্তব্য প্রতিবেদন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।